এক সপ্তাহে দেশে করোনা শনাক্তের হার কমলেও কমছে না মৃত্যু। এখনও গড়ে প্রতিদিন মারা যাচ্ছেন ৮৭ জন। ভারতে করোনায় একদিনে ৩,৫০১ জনের মৃত্যু। নতুন রোগী ৩,৮৬,০০০-এর বেশি। ব্রাজিলে মৃতের সংখ্যা ৪ লাখ ছাড়ালো। রাজধানীতে দিনে ৫ শতাধিক দরিদ্র মানুষকে খাবার দিচ্ছে একটি স্বেচ্ছাসেবী সংগঠন। ভালো কাজের বিনিময়ে দেয়া হচ্ছে এই খাবার। ইসরায়েলের ধর্মীয় উৎসব পদদলিত হয়ে মারা গেছে ৩৮ জন। করোনা বিধি নিষেধ তুলে নেয়ার পর জড়ো হয় ১ লাখ তীর্থযাত্রী। Saudi Extreme. Enjoy smooth speed. স্বাগত ইন্ডিপেন্ডেন্ট সংবাদের সঙ্গে আছি সঞ্চারী মজিদ তোমার। শুনছিলেন শিরোনাম, চলে যাচ্ছে পুরো খবরে। গত এক সপ্তাহে দেশে করোনা শনাক্তের হার অর্ধেকে নামলেও কমছে না মৃত্যু। এখনও গড়ে প্রতিদিন মারা যাচ্ছেন ৮৭ জন। শুধু এপ্রিল মাসেই মারা গেছেন ২,৩৪৭ জন। এর মধ্যে আছেন ২১ চিকিৎসকও। দেশে করোনা শনাক্ত আর মৃত্যুর সব রেকর্ড ভেঙেছে এপ্রিলে। এক মাসেই মোট শনাক্ত ১,৪৬,০০০, যা আগের ৩ মাসের মোট শনাক্তেরও প্রায় দ্বিগুণ। আর এপ্রিলে মোট প্রাণহানি মার্চের ৪ গুণ বেশি। আশা করি আগামী কিছুদিনের ভিতরে যে মৃত্যুর যে সংখ্যা এটিও কমবে। আর পাশাপাশি আমাদের যে সংক্রমণের যে নিম্নমুখী ধারা এটিকে ধরে রাখতে হবে। মহামারী নিয়ন্ত্রণের সবথেকে মূল উদ্দেশ্য হতে হবে সংক্রমণ নিয়ন্ত্রণ। ৭ এপ্রিল একদিনের রেকর্ড ৭,৬২৬ জনের করোনা শনাক্ত হয় দেশে। আর সর্বোচ্চ ১১২ জনের মৃত্যু হয় ১৯ এপ্রিল। প্রায় সারা মাস লকডাউনের পর ২৯ এপ্রিল শনাক্তের সংখ্যা নামে ২,৩০০ জনে। শনাক্তের হারও ২৪ ভাগ থেকে কমে হয়েছে ৯। তবে কমেনি মৃত্যুর মিছিল। গড়ে প্রতিদিন মারা যাচ্ছেন ৮৭ জনের বেশি। যারা আইসিইউতে, যারা হতভাগ্য, যারা আইসিইউ পাননি, তাদের থেকেই কিন্তু মূলত মর্টালিটিটা হয়েছে। ৭,৫০০ ডিটেকশন যদি হয় তাহলে কিন্তু আমাদের আইসিইউর যে সার্ভিসটি আছে সেটা কিন্তু হিমশিম খাচ্ছে। এর চাইতে যদি ক্রস করে তাহলে নিশ্চয়ই একটা মেগা ডিজাস্টার কিন্তু হবে। দেশে এ পর্যন্ত করোনায় মৃত্যু হয়েছে ১৫৫ চিকিৎসকের। বছরের প্রথম ৩ মাসে ৯ জনের মৃত্যু হলেও শুধু এপ্রিলে মারা গেছেন ২১ চিকিৎসক। এই করোনা ভাইরাসের এই দীর্ঘ সময়ে গত বছর থেকে শুরু করে আজ পর্যন্ত চিকিৎসকরা কিন্তু এক মুহূর্তের জন্য বসে নেই। ওনারা কিন্তু নিয়মিত কিন্তু কোভিড সহ কোভিড, নন কোভিড সব ধরনের রোগীর সেবা দিয়ে যাচ্ছে। ভারতের করোনার ভয়ঙ্কর ধরনে বিপর্যস্ত দেশটির চিকিৎসা ব্যবস্থা। এ পর্যন্ত বিশ্বের ১৭টি দেশে ছড়িয়েছে করোনার এই ধরন। বাংলাদেশে এর বিস্তার হলে পরিস্থিতির অবনতি হবে বলে সতর্ক করেছে জাতীয় পরামর্শ কমিটি। হাসান মিসবাহ, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। দেশে করোনা ভাইরাসে আক্রান্ত আরও ৮৮ জনের মৃত্যু হয়েছে। এই নিয়ে দেশে মোট প্রাণহানি দাঁড়ালো ১১,৩৯৩ জনের। গত ২৪ ঘন্টায় ২৪,৯২৮ নমুনা পরীক্ষায় করোনা শনাক্ত হয়েছে নতুন ২,৩৪১ জনের। পরীক্ষা বিবেচনায় শনাক্তের হার ৯.৩৯%। দেশে গত ২ দিন করোনায় মৃত্যুর সংখ্যা কমলেও গত ২৪ ঘন্টায় তা আবার বেড়েছে। ২৭ ও ২৮ এপ্রিল করোনায় ৭৮ ও ৭৭ জনের মৃত্যু হয়, আর ২৯ এপ্রিল প্রাণ গেছে ৮৮ জনের। এ নিয়ে দেশে করোনায় মৃতের সংখ্যা বেড়ে দাঁড়ালো ১১,৩৯৩ জনে। ৩৫৮টি ল্যাবে ২৪,৯২৮টি নমুনা পরীক্ষায় করোনা শনাক্ত হয়েছেন আরও ২,৩৪১ জন রোগী। এ নিয়ে দেশে মোট করোনা আক্রান্তের সংখ্যা ৭,৫৬,৯৫৫ জনে দাঁড়ালো। বিশেষজ্ঞরা বলছেন, টিকা নেয়ার পর যারা সংক্রমিত হচ্ছেন তাদের স্বাস্থ্য ঝুঁকি ও জটিলতা অনেকটা কম দেখা গেছে। তবে দ্বিতীয় ডোজ নিলে টিকা শরীরে অ্যান্টিবডির মাত্রা অনেক বাড়াবে। 5 ডোজ নেওয়ার পরে করোনার সংক্রমণ ঠিকই হয়েছে, কিন্তু হসপিটালাইজড হতে হয় নাই বা সিভিয়ার কোভিড-19 পেশেন্টে রূপান্তরিত হয় নাই। তো টিকা নেওয়ার এন্ড পয়েন্ট কিন্তু শুধুমাত্র করোনা আক্রান্ত হওয়া না, আক্রান্ত হওয়া একটি ব্যাপার, যেরকম আরেকটি হচ্ছে আক্রান্ত হওয়ার পরেও সেই আক্রান্ত ব্যক্তি যাতে সিভিয়ার কন্ডিশনে রূপান্তরিত না হয়, সেটাও কিন্তু একটা বড় সফলতা। স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য মতে গত ২৪ ঘন্টায় রোগী শনাক্তের হার ৯.৩৯%।
আর এখন পর্যন্ত শনাক্তের হার 13.89%। গত 24 ঘন্টায় শনাক্ত বিবেচনায় সুস্থতার হার 89.45% এবং শনাক্ত বিবেচনায় মৃত্যুর হার 1.51%। মাহমুদুন নবী, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। এবার বাংলাদেশে জরুরি ব্যবহার হবে চীনের সিনোফার্মের টিকা। 15 দিনের মধ্যে উপহার হিসেবে আসছে 5 লাখ ডোজ, এরপর 2 মাসের মধ্যে আরও আসবে। 6 মাসের মধ্যে এদেশে উৎপাদনের পরিকল্পনা রয়েছে বলে জানিয়েছে ঔষধ প্রশাসন অধিদপ্তর। বিশেষজ্ঞরা বলছেন সিনোফার্ম টিকার কার্যকারিতা 79%। ভারত থেকে অক্সফোর্ডের টিকা আসতে দেরি হওয়ায় বিকল্প উৎস খোঁজা শুরু হয়। তারই ধারাবাহিকতায় মঙ্গলবার রাশিয়ার স্পুতনিক 5-এর পর সিনোফার্ম টিকার অনুমোদন দিল সরকার। 35টির বেশি দেশে দেয়া হচ্ছে চীনের এই টিকা। ঔষধ প্রশাসন অধিদপ্তর জানিয়েছে, চীন থেকে উপহারের যে 5 লাখ টিকা আসবে তা থেকে 1000 মানুষকে প্রয়োগ করে পর্যবেক্ষণে রাখা হবে। এই ভ্যাকসিনটি হচ্ছে আপনার 2 ডোজের ভ্যাকসিন এবং মধ্যবর্তী গ্যাপ থাকবে 28 দিন, অর্থাৎ একটা ভ্যাকসিন দেওয়ার পরে এটা 28 দিন পরে সেকেন্ড ডোজ দিতে হবে। আর এর টেম্পারেচার 2 to 8 এবং 2 to 8 ডিগ্রি সেন্টিগ্রেডে এটা 2 বছর পর্যন্ত সংরক্ষণ করা যায়। একই সাথে চীন ও রাশিয়ার টিকা দেশে উৎপাদনের পরিকল্পনা রয়েছে। কর্তৃপক্ষ জানিয়েছে, ইনসেপ্টা, পপুলার ও হেলথ কেয়ারের টিকা উৎপাদনের সক্ষমতা রয়েছে। ওই দেশগুলোর প্রতিনিধি দল কারখানা পরিদর্শন করে চূড়ান্ত সিদ্ধান্ত নেবে। তিনটা প্রতিষ্ঠানে হয়তো দেখবেন কার সক্ষমতা, ওনাদের মানে তাদের যে জিএমপির যে বিষয়গুলো আছে সেগুলো দেখবেন এবং এই সক্ষমতা ওনারা একটা অ্যাসেস করবেন নিশ্চয়ই রাশিয়ান এবং চাইনিজ কাউন্টার করার পরে সেই ইন্ডাস্ট্রির সঙ্গে তাদের মধ্যে একটা সমঝোতা হবে। আমাদের হিউজ ক্যাপাবিলিটি আছে এবং এই ক্যাপাবিলিটি ইউজ করা দরকার, বিকজ সারা ওয়ার্ল্ডে কিন্তু ভ্যাকসিনের একটা শর্টেজ রয়েছে। এর আগে সকালে স্বাস্থ্যমন্ত্রী জানান, ভারতকে টিকার জন্য অগ্রিম টাকা দেয়া হলেও পাচ্ছে না বাংলাদেশ। তাই জরুরি ভিত্তিতে রাশিয়া ও চীনের টিকার অনুমোদন দেয়া হয়েছে। চায়নার ভ্যাকসিন, রাশিয়ার ভ্যাকসিন আমরা অনুমোদন দিয়েছি, যাতে কিনা আমরা ভ্যাকসিন কার্যক্রম আমরা তাড়াতাড়ি মানে আবারও বেগবান করতে পারি এবং কেউ যদি এখানে দেশে বানাতে চায় ভ্যাকসিন, সে সুযোগও আমরা দিচ্ছি। দেশের অন্তত 13 কোটি মানুষকে টিকার আওতায় আনার পরিকল্পনা রয়েছে সরকারের। তাই টিকা উৎপাদনকারী সকল দেশের সাথে কূটনৈতিক তৎপরতা চলছে। বুদ্ধদেব কুণ্ডু, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। ভালো কাজের বিনিময়ে খাবার, এমন ব্যতিক্রমী এক কার্যক্রম চালাচ্ছে রাজধানীর একটি স্বেচ্ছাসেবী সংগঠন। ভালো কাজের হোটেল ব্যানারে প্রতিদিন প্রায় 5 শতাধিক দরিদ্র মানুষকে খাবার দিচ্ছেন তারা। সমাজ থেকে অন্যায় অপরাধ মুছে যাক ভালো কাজের মাধ্যমে, এই স্লোগানেই চলছে তাদের কার্যক্রম। ব্যবসা বাণিজ্য নাইকে, যার জন্য এখানে আসছি আর কি। আর ভালো কাজের ভিতরে একটা অন্ধ মানসিক পল্টনে নিয়ে রেখে আসছি। বাইতুল মুকাররম মসজিদে সিঁড়ি ঝাড়ু দিছি। লকডাউনের পরে কোনো কাম কাজ নাই, এইখানে আপনাকে এখানে খাইতে হবে। আজকের ভালো কাজের কথা জানাচ্ছিলেন তারা। আর এই কাজে উৎসাহ দিচ্ছে ভালো কাজের হোটেল নামের এক ব্যতিক্রমী উদ্যোগ। দিনে একটি ভালো কাজ করলেই মিলছে খাবার, আর তাই প্রতিদিনই কিছু না কিছু ভালো কাজ করায় আগ্রহী হচ্ছেন দরিদ্র ছিন্নমূল মানুষেরা। ভালো কাজের বিনিময়ে খাবার নিতে আসছে দরিদ্র পরিবারের শিশুরা। করোনা লকডাউনে অনেকের আয় রোজগার বন্ধ, তারাও এসেছেন পেটের তাগিদে। কিছু না কিছু ভালো কাজ করা 500রও বেশি মানুষের মিলন মেলা দেখা যায় প্রতিদিনের এই আয়োজনে। ভালো কাম করতে একটা আঙ্কেলের আপেল পড়ে গেছিল, ওটি আমি উড়াই দিচ্ছি, এর লিগে আমি এনে খাওয়ান খাইতেছি। আমরা তো গরিব মানুষ, সবসময় তো সবাই সবটা খাইতে পারে না, পারে। এই লকডাউনে বসে আছি ঘরে, কোনো কাজ কাম নাই, বাচ্চা কাচ্চা নেই, এখন কেউ গিলি তো কটা খাওয়ান পাবো, এই আশায় আইছি। এক একটি ভালো কাজের মাধ্যমে সমাজ থেকে অন্যায় অপরাধ দূর করার ভাবনা থেকেই এই উদ্যোগ, জানালেন আয়োজকরা। শুধুমাত্র সংগঠনের 900 সদস্যের কাছ থেকে মাসিক চাঁদা নিয়েই চলছে খাবার বিতরণের কার্যক্রম। অনেক সুবিধা বঞ্চিত এবং ছিন্নমূল মানুষ আছে যারা কিন্তু পেটের ক্ষুধা থেকে বিভিন্ন ধরনের খারাপ কাজে লিপ্ত হয়, তো তাদেরকে খাবার দিয়ে তাদের ক্ষুধার যন্ত্রণাটা কমিয়ে ভালো কাজে উদ্বুদ্ধ করতেই কিন্তু আমাদের এই ভালো কাজের হোটেল। আমাদের মেইনলি হচ্ছে 920 জন আমাদের ডেলি 10 মেম্বার বলি আমরা, প্রতিদিন 10 টাকা করে নিজেদের কাছে রাখি এবং মাস শেষে এক একজনের কাছে 300 টাকা হয়। এটাই কিন্তু মূলত আমাদের এই কাজগুলি করার মেইন শক্তি আর কি। 2019 সাল থেকে প্রতিদিন ভালো কাজের হোটেল ব্যানারে খাবার দিয়ে আসছে হেল্প দ্য চিলড্রেন ফাউন্ডেশন সংগঠনটি। রমজানে ইফতারের আগে এবং অন্যান্য মাসে দিনে একবেলা করে দরিদ্রদের খাবার দিচ্ছে সংগঠনটি।
নাহিদ কামাল, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। মহামারী প্রতিরোধে যে কোনো চ্যালেঞ্জ মোকাবেলায় প্রস্তুত বাংলাদেশ। জাতিসংঘের ভার্চুয়াল সংলাপে যোগ দিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা কথা বলেন। বক্তব্যে অ্যান্টিবায়োটিকের ক্ষতিকর দিক তুলে ধরেন তিনি। এর পরিমিত ব্যবহার নিশ্চিত করতে কর্মপরিকল্পনা তৈরির তাগিদ দেন। জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনে অনুষ্ঠিত হল অ্যান্টিবায়োটিক প্রতিরোধ সংক্রান্ত সংলাপ। এতে গণভবন থেকে ভার্চুয়ালি যুক্ত হন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বক্তব্যে বিশ্ব স্বাস্থ্য সংস্থার বরাত দিয়ে করোনা মহামারীর ভয়াবহতা তুলে ধরেন তিনি। বলেন, মহামারী সহ যে কোনো চ্যালেঞ্জ মোকাবিলায় প্রস্তুত বাংলাদেশ। আজকের এই সংলাপে আমরা সবাই একাত্মতা ঘোষণার মাধ্যমে অ্যান্টিবায়োটিক প্রতিরোধ ক্ষমতা বাড়াতে কাজ করব। এই সংলাপে সহসভাপতি হিসেবে বিশ্ব নেতাদের সাথে যোগ দিতে পেরে আমি আনন্দিত। সম্মানিত অতিথিবৃন্দ, আজ পুরো বিশ্ব করোনা মহামারীর ভয়াবহতা দেখে স্তম্ভিত। তবে আমাদের এর মধ্যেও অ্যান্টিবায়োটিক প্রতিরোধ ক্ষমতা নিয়ে কাজ চালিয়ে যেতে হবে, যাতে ভবিষ্যতে আরও ভয়াবহ মহামারীর জন্য আমরা প্রস্তুত থাকতে পারি। এ সময় অ্যান্টিবায়োটিকের কারণে স্বাস্থ্য ঝুঁকি তুলে ধরেন প্রধানমন্ত্রী। আর অ্যান্টিবায়োটিকের প্রযুক্তি হস্তান্তর ও মালিকানা ভাগের মাধ্যমে একে সহজলভ্য করার আহ্বান জানান। বাংলাদেশে আমরা অ্যান্টিবায়োটিক প্রতিরোধ ক্ষমতা বাড়াতে 6 বছরের একটি জাতীয় কৌশলগত ও কারিগরি পরিকল্পনা গ্রহণ করেছি। এর জন্য একটি কারিগরি কমিটি এবং অ্যান্টিবায়োটিক প্রতিরোধে কমিটি গঠন করা হয়েছে। ল্যাবগুলোতে বিশ্ব স্বাস্থ্য সংস্থার নীতিমালা অনুযায়ী মানুষ ও অন্যান্য প্রাণীদের ওপর পর্যবেক্ষণমূলক গবেষণা হচ্ছে। অ্যান্টিবায়োটিক নিয়ে বিশ্বব্যাপী সম্মিলিত কর্মপরিকল্পনা প্রণয়নের তাগিদ দেন প্রধানমন্ত্রী। অনিমেষ কর, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। গুলশানে মুনিয়ার আত্মহত্যায় প্ররোচনার প্রমাণ মিলেছে। পুলিশ বলছে, অভিযুক্ত আনভিরের সম্পৃক্ততার প্রমাণ পেলেই গ্রেপ্তার করা হবে। এদিকে সায়েম সুবহান আনভিরের আগাম জামিন আবেদনের শুনানি অনির্দিষ্টকালের জন্য বন্ধ রেখেছে হাইকোর্ট। বৃহস্পতিবার কার্যতালিকায় রাখা হলেও স্থগিত হয় শুনানি। লকডাউনে বন্ধ রয়েছে আগাম জামিন প্রক্রিয়া। এর মধ্যে বুধবার তরুণীকে আত্মহত্যার প্ররোচনার মামলায় বসুন্ধরার এমডি আনভির হাইকোর্টে আগাম জামিন আবেদন করেন। বৃহস্পতিবার শুনানির জন্য রাখা হয় কার্যতালিকায়। যদিও শুনানির এখতিয়ার ছিল বিচারপতি মামনুর রহমান ও বিচারপতি খন্দকার দিলুরুজ্জামান বেঞ্চের, কিন্তু বৃহস্পতিবার সকালে এখতিয়ার বাদ দিয়ে বিজ্ঞপ্তি জারি করে সুপ্রিম কোর্ট। এর পরপরই আদালতের দরজায় টাঙিয়ে দেয়া হয় নোটিশ। কোর্ট শুরু হলে বিচারপতিরা জানান, ভুলে এ ধরনের 14টি আবেদন তালিকায় এসেছিল। করোনা পরিস্থিতি সামনে রেখে এবং পিপল যেন অ্যাসেম্বল না হয় সেরকম একটা সিচুয়েশনকে সামনে রেখে মাননীয় আদালত এই জামিনের দরখাস্তগুলো, আগাম জামিনের দরখাস্তগুলো বর্তমানে শুনানি করতে অপারগতা জানান। এদিকে পুলিশ জানিয়েছে, ফ্ল্যাট থেকে উদ্ধার হওয়া মুনিয়ার ডায়েরির শেষ 4 পাতায় আনভিরের নাম উল্লেখ আছে। মুনিয়ার আত্মহত্যার ইঙ্গিত ছিল বলেও দাবি পুলিশের। সে যে একটা চূড়ান্ত পরিণতি যেতে যাচ্ছে, এই ধরনের একটা ইঙ্গিত কিন্তু সেই পাতায় আছে, এবং এই 4টি পাতা আমাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। পর্যাপ্ত সাক্ষ্য প্রমাণ সাপেক্ষে মামলাটি যখন যৌক্তিক জায়গায় যাবে, তখন অবশ্যই তার বিরুদ্ধে যে ধরনের ব্যবস্থা নিতে হয়, আইনের ব্যবস্থা আমরা অবশ্যই গ্রহণ করব। মুনিয়ার পরিবারের অভিযোগ, অভিযুক্ত প্রভাবশালী হয় এখনো গ্রেপ্তার হয়নি। সায়েম সুবহান আনভির বসুন্ধরা গ্রুপের এমডি, ওনাকে এখন পর্যন্ত কেউ জিজ্ঞাসাবাদ করছে না, কোনো মিডিয়া ওনার কাছে পৌঁছায়নি। মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রীর কথা অনুযায়ী উনি দেশেই আছেন, তাহলে কেন ওনাকে গ্রেপ্তার করা হচ্ছে না? গ্রেপ্তার করার জন্য অসংখ্য প্রমাণ আছে। ঘটনার পর থেকেই নিরাপত্তাহীনতায় ভুগছে মুনিয়ার পরিবার। পর্যাপ্ত নিরাপত্তা দেওয়ার আশ্বাস পুলিশের। মাসুদুর রহমান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। 26 মার্চ চট্টগ্রামের হাটহাজারীতে হেফাজতের তাণ্ডবের ঘটনায় সংগঠনটির বিলুপ্ত কমিটির সাহিত্য ও সাংস্কৃতিক সম্পাদক মুফতি হারুন ইজহারকে কারাগারে পাঠানো হয়েছে। এর আগে বুধবার রাতে চট্টগ্রামের লালখান বাজার মাদ্রাসা থেকে তাকে আটক করে র্যাব। মুফতি হারুনকে রাতে আদালতে হাজির করা হলে চট্টগ্রামের বিচারিক হাকিম আঞ্জুমান আরা তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন। মুফতি হারুন ইজহারের বাবা মুফতি ইজাহার 20 দলীয় জোটভুক্ত ইসলামী ঐক্যজোটের একাংশের সভাপতি ও হেফাজতের বিলুপ্ত কমিটির নায়েবে আমির। 2013 সালের 7 অক্টোবর লালখান বাজার মাদ্রাসায় গ্রেনেড বিস্ফোরণের ঘটনায় 2 জন মারা যান।
ওই ঘটনায় মুফতি হারুন গ্রেপ্তার হয়ে দীর্ঘদিন কারাগারে ছিলেন। এই ঘটনায় 3টি এবং হেফাজতের নাশকতার 8 মামলা সহ মোট 11টি মামলা বিচারাধীন রয়েছে তার বিরুদ্ধে। ইলিশের অভয়াশ্রমে সব ধরনের মাছ ধরার নিষেধাজ্ঞা শেষ হচ্ছে আজ মধ্যরাতে। নতুন উদ্যমে নদীতে নামার প্রস্তুতি নিচ্ছেন জেলেরা। 2 মাস অলস সময় কাটানোর পর আর্থিক ক্ষতি পুষিয়ে নেয়ার আশা করছেন জেলে ও মৎস্য ব্যবসায়ীরা। 2 মাসের নিষেধাজ্ঞা শেষে আজ মধ্যরাতে জাল আর নৌকা নিয়ে নদীতে নামছেন জেলেরা। কর্মচাঞ্চল্য ফিরেছে পদ্মা মেঘনাপাড়ের জেলেপল্লীতে। মৎস্য অবতরণ কেন্দ্রগুলো প্রস্তুত মাছ বিক্রির জন্য। শরীয়তপুরে 2 মাস কর্মহীন থাকায় ঋণগ্রস্ত হয়েছেন অনেক জেলে। তার উপর করোনা ভাইরাসের প্রকোপ চিন্তা বাড়িয়েছে আরো। অভিযানের কারণে নদীতে যাই না, আমার নৌকাদন আমরা সাজায় এখন বর্তমান আনছি যে নদীতে যাবো আশা করছি। ঘরে চাল নাই, ভাত নাই, টাকা পয়সা নাই, সমুদ্রিলা খুব ব্যস্ত, সমুদ্রের টাকা দিতে পারি না, খুবই কষ্টে ছিলাম। প্রণোদনার চাল বিতরণ নিয়ে অভিযোগ করেছেন চাঁদপুর ও ভোলার জেলেরা। এমনকি নিষেধাজ্ঞা অমান্য করে নদীতে জাটকা শিকার হয় বলেও অভিযোগ তাদের। যত জেলেরা আছি সবই অভিযান মানছি। বড় বড় নেতারা বিন্দি জাল, বাদা জাল, মশির জাল দিয়া সম্পূর্ণ সাপলি মাছগুলা মাইরা লাইছি, ইলিশের বাচ্চাগুলা নষ্ট করে ফেলাইছি। 2 মাসকার অভিযানের ভিতরে জাটকা মাছ ধইরা গাঙ্গাগুলো খালি করে লাইছে। তবে অভিযান সফল দাবি করে কর্মকর্তারা বলছেন গতবারের চেয়ে এবার মাছের উৎপাদন আরও বাড়বে। আমাদের লক্ষ্মীপুরে গতবার আমাদের উৎপাদন ছিল 20,380 মেট্রিক টন। আশা করি এই অভিযানটি সফল হওয়ার কারণে আমাদের এইবারে মাছের উৎপাদন 25,000 মেট্রিক টন ছাড়িয়ে যাবে। ইলিশ সহ অন্যান্য মাছের উৎপাদন বাড়ানোর লক্ষ্যে মার্চ-এপ্রিল 2 মাস দেশের 6টি অভয়াশ্রমে সব ধরনের মাছ শিকার, পরিবহন, বিক্রি ও মজুত সম্পূর্ণ নিষিদ্ধ ছিল। সোহেলি জাহান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ ডেস্ক। 2 মাস পর কাল থেকে শুরু হতে যাচ্ছে নদীতে জেলেদের ইলিশ মাছ ধরা। চলছে জেলেদের প্রস্তুতি। এ বিষয়ে আরও জানাতে চাঁদপুর থেকে যোগ দিচ্ছেন সহকর্মী আব্দুল আউয়াল। আউয়াল, ইলিশ মাছ ধরাকে কেন্দ্র করে কেমন প্রস্তুতি দেখছেন জেলেদের মধ্যে? চাঁদপুরের মেঘনা পাড়ের 4টি উপজেলার জেলেপল্লীগুলোতে কিন্তু এখন চলছে অনেকটা উৎসবে আমেজ বিরাজ করছে। কারণ আর কয়েক ঘন্টা পরেই কিন্তু শুরু হবে ইলিশ শিকারের জন্য জেলেরা নদীতে নামবেন। গত 2 মাস যে নিষেধাজ্ঞা ছিল, এই নিষেধাজ্ঞা প্রত্যাহার হচ্ছে আজ রাত 12টার পর থেকে। আমরা যেটা দেখেছি যে চাঁদপুরের এই যে অভিযান 2 মাসের, এই অভিযানের সময়ে এই পর্যন্ত প্রায় 290 জনকে বিভিন্ন মেয়াদে জেল দেওয়া হয়েছে। 82 কোটি 16 লাখ টাকা মূল্যের 8 কোটি 10 লাখ মিটার কারেন্ট জাল জব্দ করা হয়েছে এই অভিযোগের 2 মাসের এই অভিযানে, এবং 40 মেট্রিক টন জাটকা আটক করা হয়েছে, যেটা সরকার হিসাবে। কিন্তু পদ্মা এবং মেঘনাপাড়ের যে মানুষ, সাধারণ মানুষ, তারা মনে করেন যে এই যে জাটকা আটক হয়েছে এর পরিমাণ কয়েকশো মেট্রিক টন, এবং এই জাটকা যদি বড় হওয়ার সুযোগ পেত তাহলে এই জাটকা এই সরকারের যে লক্ষ্যমাত্রা, সেই লক্ষ্যমাত্রা কয়েক গুণ বেশি ইলিশ উৎপাদন সম্ভব ছিল। আমরা কথা বলেছিলাম এখানকার মৎস্য বিজ্ঞানী এবং মৎস্য গবেষণা ইনস্টিটিউটের মুখ্য বৈজ্ঞানিক কর্মকর্তা ডক্টর আনিসুর রহমানের সাথে। তিনি আমাদেরকে জানিয়েছেন যে গত অক্টোবর মাসে মাইলিশ সংরক্ষণ অভিযানের সময় পর তারা যে পরিসংখ্যান দিয়েছিলেন, যে তাদের যে গবেষণা, সেখানে তারা উল্লেখ করেছিলেন প্রায় 63,000 কোটি নতুন জাটকা এই বছর ইলিশ জনতায় যুক্ত হওয়ার কথা। কিন্তু তার অর্ধেকও যদি সংরক্ষণ করা সম্ভব হতো তাহলে এবারের যে ইলিশের যে লক্ষ্যমাত্রা ছিল তার 2 গুণের বেশি সেটা অর্জিত হতো। কিন্তু এখানকার যে বাস্তবতা সেটা হচ্ছে যে এইবার করোনার যেই সমস্যা, করোনার কারণে নদীতে অভিযান সেরকমভাবে আসলে না করার কারণে জেলেরা নির্বিচারে এবার জাটকা নিধন করেছেন, যার ফলে ইলিশের যে লক্ষ্যমাত্রা অর্জিত হওয়ার কথা সে লক্ষ্যমাত্রা হয়তো তেমনভাবে অর্জিত হওয়ার সম্ভাবনা রয়েছে। এ ছিল চাঁদপুর থেকে আমার কাছে জাটকা ইলিশ সংরক্ষণ অভিযানের সর্বশেষ অবস্থা। চাঁদপুর থেকে জানাচ্ছিলেন আমাদের সহকর্মী আব্দুল আউয়াল। হাওড়ে চলছে বোরো ধান কাটা উৎসব। এর মধ্যে সুনামগঞ্জ ও কিশোরগঞ্জের হাওড়ে অর্ধেকেরও বেশি ধান ঘরে তুলেছেন কৃষক। ফলন ভালো হওয়ায় কৃষকের মুখে হাসি, তবে ন্যায্য মূল্য না পেলে সেই হাসি ফিকে হয়ে আসবে বলছেন কৃষকরা। সুনামগঞ্জের হাওড়ে ফসল ঘরে তোলায় ব্যস্ত কৃষকরা। আবহাওয়া অনুকূলে থাকায় এবার ফলন ভালো হয়েছে। সুদিনের আশায় হাসি মুখে ধান গোলায় তুলতে দিনরাত এক করছে কৃষকরা।
তবে এত আনন্দের মধ্যেও ধানের দাম নিয়ে সংশয়ে কৃষক। গত বছরের তুলনায় এবার কেজি প্রতি 1 টাকা বাড়িয়ে ধান কেনা শুরু করেছে সরকার। তবে কৃষকরা বলছেন, দালাল ও মধ্যস্বত্বভোগীদের দৌরাত্মে সরকারি গুদামে ধান বিক্রি কঠিন হয়ে পড়ে। ধানের দাম বাড়ানোর দাবিও তোলেন অনেকে। আমরা এই দরে আমরা পুষে না, আমরা ধানে বাড়তি দর চাই। আমরা এত কষ্ট করে ধান তুলি, তখন ধানের দর তো আর পাই না। মধ্যস্বত্বভোগীদের দৌরাত্ম্য কমাতে এবার সরাসরি কৃষকের কাছ থেকে ধান কিনছে সরকার। সুনামগঞ্জে এবার 2,23,330 একর জমিতে বোরো আবাদ হয়েছে বলে জানান জেলা প্রশাসক। আমাদের কৃষকেরও ন্যায্য মূল্য পাবে এবং আমাদের সরকারি যে ক্রয় পদ্ধতি আছে সেই পদ্ধতির মাধ্যমে আমরা সরকারি গোডাউনে আমরা ধান কিনে সংরক্ষণ করতে পারবো। কিশোরগঞ্জেও ভালো ফলনের আনন্দ ম্লান হতে বসেছে ন্যায্য দাম পাওয়ার দুশ্চিন্তায়। ধানের বাজার 650 টাকা, অন্তত না বেচে আমরা পারতেছি না। ধানের দরটা বাড়তি থাকলে আমরা একটু জান বাঁচি আর কি। কৃষি বিচারা কইয়া করেন কৃষিকাজ জমা দেন, জমা দিলে গিয়া বাচ্চা বাচ্চা 500 কাঠ জমা হলে 200 কাঠের নাম পাওয়া যায়। তবে কৃষিমন্ত্রীর আশ্বাস, প্রান্তিক চাষিরা যাতে কোনো রকম প্রভাব ছাড়াই সরকারি গুদামে ধান দিতে পারে সে ব্যবস্থা নেওয়া হয়েছে। যারা একটু প্রান্তিক ক্ষুদ্র চাষি তাদের কাছ থেকে কিনবো, এখানে যাতে সামাজিক রাজনৈতিক কোনো প্রভাব না পড়ে চাষি সিলেকশনে, নির্ধারণে, তালিকা করায়, সেজন্য আমরা ঠিক করেছি এটি হবে আপনার লটারির মাধ্যমে। এবার কিশোরগঞ্জে 1,66,950 একর জমিতে বোরো ধানের আবাদ হয়েছে। এর মধ্যে হাওড়ে হয়েছে 1,02,500, আর জেলায় চাল উৎপাদন লক্ষ্যমাত্রা 7,11,580 মেট্রিক টন। রেশমি নন্দী, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। মৌলভীবাজার শ্রীহট্ট অর্থনৈতিক অঞ্চল হবে পরিবেশ বান্ধব। বৃহস্পতিবার 4টি শিল্প প্রতিষ্ঠানের ভিত্তিপ্রস্তর স্থাপন শেষে এ কথা বলেন বেজার নির্বাহী চেয়ারম্যান পবন চৌধুরী। অর্থনৈতিক অঞ্চলটিতে এরই মধ্যে গ্যাস, বিদ্যুৎ ও পানি সংযোগ নিশ্চিত করা হয়েছে। সংশ্লিষ্টরা বলছেন, এই শিল্পাঞ্চলে আগামী বছর থেকে উৎপাদন শুরু হবে। ঢাকা সিলেট মহাসড়কের পাশে শেরপুর নামক স্থানে 352 একর জায়গা নিয়ে নির্মাণ হচ্ছে শ্রীহট্ট অর্থনৈতিক অঞ্চল। এতে কর্মসংস্থান সৃষ্টি হবে প্রায় 44,000 লোকের। এরই মধ্যে 3টি প্রতিষ্ঠান 42 একর জমিতে নির্মাণ কাজ শুরু করেছে। বৃহস্পতিবার দুপুরে নির্মাণ কাজের উদ্বোধন করেন বাংলাদেশ অর্থনৈতিক অঞ্চল কর্তৃপক্ষের নির্বাহী চেয়ারম্যান। সিলেটে তো অন্য কোনো অর্থনৈতিক অঞ্চল নাই, আর আমাদের জন্য এটা ভায়াবল হলো কি আমরা আমাদের অন্যান্য কাজও করি আমরা সিলেটে, তো আমাদের জন্য এটা বেস্ট লোকেটেড একটা ইকোনমিক জোন, যেটা আমরা সুযোগ নিলাম। শিল্প উদ্যোক্তারা বলেন, গ্যাস, পানি ও যাতায়াতের সুবিধা থাকায় অঞ্চলটি অত্যন্ত সম্ভাবনাময়। গ্যাস, বিদ্যুৎ ফ্যাসিলিটিস অ্যাভেলেবেল আছে, যেহেতু ইকোনমিক জোন, আদার্স কিছু ফ্যাসিলিটিস আছে, এই জন্যই আমরা এই লোকেশনটা বেছে নিয়েছি। এটা এই দিকে করার ন্যূনতম কারণও 7 সিস্টারে এখান থেকে আমাদের এক্সপোর্ট করার মূল টার্গেট। বেজার নির্বাহী চেয়ারম্যান জানান, একটি সবুজ অর্থনৈতিক অঞ্চলের উদাহরণ হবে শ্রীহট্ট অর্থনৈতিক অঞ্চল। স্থানীয় মানুষজনের চাহিদা পূরণ করবে এবং তাদের যে প্রত্যাশা সেটা পূরণ করবে, এবং তাদের সব সহযোগিতাও এখানকার বিনিয়োগকারীরা পাবে। বিনিয়োগকে অগ্রাধিকার দিয়ে সরকার যে নতুন একটা বিনিয়োগ সংস্কৃতি তৈরি করছেন বিনিয়োগকারীদের সেবার জন্য, সেই মানসিকতাটা আমরা সব জায়গায় ছড়িয়ে দেওয়ার চেষ্টা করছি, এবং এই জোন হচ্ছে তার একটা প্রকৃষ্ট উদাহরণ। এই শিল্পাঞ্চলে 6টি প্রতিষ্ঠান 42টি শিল্প কারখানা স্থাপন করবে। এতে বিনিয়োগ ধরা হয়েছে প্রায় $150 কোটি। শামীম আহমেদ, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। বেসরকারি কোম্পানির 12 কেজি সিলিন্ডারে তরল পেট্রোলিয়াম গ্যাস এলপিজির দাম কমিয়েছে এনার্জি রেগুলেটরি কমিশন বিইআরসি। এপ্রিলের 975 টাকার বদলে মে মাসে দাম বেঁধে দেওয়া হয়েছে 906 টাকা। বৃহস্পতিবার এক অনলাইন সংবাদ সম্মেলনের মাধ্যমে নতুন দাম ঘোষণা করেন নিয়ন্ত্রক সংস্থা বিইআরসির চেয়ারম্যান আব্দুল জলিল। গত 12 এপ্রিল দেশে প্রথমবারের মতো এলপিজির দাম নির্ধারণ করে বিইআরসি। সে সময় জানানো হয়, আন্তর্জাতিক বাজারের সাথে মিল রেখে প্রতি মাসে সমন্বয় হবে দাম। তাই বিশ্ববাজারে দাম কমায় দেশের বাজারে খুচরা পর্যায়ে কম দাম বেঁধে দিয়েছে সংস্থাটি। বেসরকারি এলপিজির রিটেইলার পয়েন্টে ভুক্তা পর্যায়ে 12 কেজি এলপিজির মূসক সহ মূল্য 906 টাকা। এছাড়া 5.5, 12.5, 15, 16, 18, 20, 22, 25, 30, 33, 35 এবং 45 কেজি বেসরকারি এলপিজির ভুক্তা পর্যায়ের মূল্য সমন্বয় করত আদেশ প্রদান করা হয়েছে। নতুন ঘোষণা অনুযায়ী বেসরকারি কোম্পানির গ্যাসের দাম কমলেও সরকারি কোম্পানির 12.5 কেজি এলপিজির দাম
আগের 591 টাকায় থাকছে। গাড়িতে ব্যবহৃত এলপিজির নতুন দাম প্রতি লিটার 44 টাকা 70 পয়সা, আগে যা ছিল 47 টাকা 92 পয়সা। এদিকে বিইআরসি নির্ধারিত দাম বাজারে মানা হয় না। এ বিষয়ে ব্যবস্থা গ্রহণের বিষয়ে জানতে এক প্রশ্নের জবাবে বিইআরসির চেয়ারম্যান বলেন, আপাতত সম্ভব না হলেও কমিশন আদেশ অবশ্যই বাস্তবায়ন করবে। আমরা এই আদেশটি বাস্তবায়নের জন্য কমিশন একক প্রতিষ্ঠান নয়, এটার জন্য প্রশাসনিক মন্ত্রণালয়, প্রশাসনের অন্যান্য পর্যায় এবং কিছু দপ্তর সংশ্লিষ্ট আছেন। সেই উদ্যোগটা আমরা নিয়েছি, একটু সময় সাপেক্ষ, ইট উইল বি ডান। কমিশনের নির্ধারিত দামে ব্যবসায়ীদের অসন্তোষ সম্পর্কে জানতে চাইলে বিইআরসির চেয়ারম্যান জানান, আগামী 6 মে এ বিষয়ে তাদের সঙ্গে আলোচনা হবে। শরীফুল ইসলাম, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। করোনার কারণে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষার তারিখ পরিবর্তন করা হয়েছে। পরিবর্তিত তারিখ অনুযায়ী ভর্তি পরীক্ষা 31 জুলাই শুরু হয়ে 14 আগস্ট পর্যন্ত অনুষ্ঠিত হবে। বৃহস্পতিবার দুপুরে উপাচার্য অধ্যাপক ডক্টর মোহাম্মদ আখতারুজ্জামানের সভাপতিত্বে অনুষ্ঠিত সাধারণ ভর্তি কমিটির জরুরি ভার্চুয়াল সভায় এই সিদ্ধান্ত নেওয়া হয়। পরিবর্তিত তারিখ অনুযায়ী চ ইউনিটের ভর্তি পরীক্ষা 31 জুলাই, ক ইউনিটের 6 আগস্ট, খ ইউনিটের 7 আগস্ট, গ ইউনিটের 13 আগস্ট এবং ঘ ইউনিটের পরীক্ষা 14 আগস্ট অনুষ্ঠিত হবে। সব ইউনিটের ভর্তি পরীক্ষার প্রবেশপত্র আগামী 10 জুলাই থেকে পরীক্ষা শুরুর 30 মিনিট পূর্ব পর্যন্ত ডাউনলোড করা যাবে। এর আগে আগামী 21 মে থেকে বিজ্ঞান অনুষদভুক্ত ক ইউনিটের মাধ্যমে শুরু হওয়ার কথা ছিল স্নাতক সম্মান প্রথম বর্ষের ভর্তি পরীক্ষা। কুষ্টিয়ায় প্রতিদিন অসংখ্য ড্রাম ট্রাক বালি বা মাটি ভর্তি করে ছোটে জেলার এ মাথা থেকে ও মাথা। এসব ড্রাম ট্রাকের বেশিরভাগেরই নেই বৈধ কাগজপত্র। এর উপর প্রায়ই চালকের আসনে বসে থাকতে দেখা যায় অপ্রাপ্তবয়স্ক হেলপারদের। এসব ড্রাম ট্রাকের কারণে প্রায়ই দুর্ঘটনা ঘটলেও ব্যবস্থা নেওয়ার ক্ষেত্রে অনেকটাই নমনীয় প্রশাসন। দিনের বেলাতেই ধুলা উড়িয়ে রাস্তায় দাপিয়ে বেড়াচ্ছে ড্রাম ট্রাক। কুষ্টিয়া সড়ক মহাসড়কে এ দৃশ্য প্রতিদিনকার। যাত্রীবাহী পরিবহনের পাশাপাশি অতিরিক্ত বালি বোঝাই করে দ্রুত গতিতে ছুটে চলা এসব ড্রাম ট্রাক জেলাবাসীর জন্য আতঙ্ক। রাস্তায় ধুলা, অ্যাক্সিডেন্ট, গাড়ির ড্রাইভার নাই, হেল্পার দিয়ে গাড়ি চালায়। আমরা এই বিষয়টা নিয়ে আসলে খুব আতঙ্কে থাকি। সাইডে যদি আমার ড্রাম ট্রাক যায়, আমি সাইডে দাঁড়াই পড়ে, তারপরে যাওয়ার পরে আমি চালাই, এত রিস্ক। এসব ড্রাম ট্রাকের বেশিরভাগেরই নেই বৈধ কাগজ, চালকদেরই অনেকেরই নেই ড্রাইভিং লাইসেন্স। প্রায় দেখা যায় অপ্রাপ্তবয়স্ক হেলপার চালাচ্ছে ওভারলোডের এসব গাড়ি। প্রশাসনের চোখের সামনে এসব ঘটলেও তেমন কোনো বাধার মুখে পড়তেও হয় না, আর তাই এ নিয়ে মাথা ব্যথা নেই চালকদেরও। আমার খালি এটা চলছে না, আরও গাড়ি চলছে, আপনার কুষ্টিয়ার গাড়ি চলছে, বামন্দি গাড়ি চলছে, মেহেরপুরের গাড়ি চলছে, এরও গাড়ি চলছে, এভাবেই চলছে। ড্রাইভার বাসায় গেল, পুলিশ ধরে না? জি না, আমরা অ্যাক্টিভ করি, খালি গাড়ি লোড করে নিয়ে যাই, খালি উত্তর যখন খাতে লাগবে তখন। এই সরাসরি ক্যামেরার সামনে কথা বলতে রাজি হননি হাইওয়ে পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা। তবে প্রশাসনের মনোভাব ধরা পড়ল গোপন ক্যামেরায়। একই রকম নমনীয় সুর বিআরটি কর্তৃপক্ষেরও। করতে গেলে আন্দোলন বর্তমান সিচুয়েশনে আমরা মোবাইল কোর্ট করছি, তবে কয়েকদিন যাবৎ মোবাইল কোর্ট অফিসে মোবাইল কোর্টে ব্যবস্থা নেওয়া। সার্বিকভাবে আমরা চাই না একজন মানুষের স্বাস্থ্য হোক, আমরা চাই তার উন্নতি হোক। গত 6 মাসে ড্রাম ট্রাকে চাপা পড়ে কুষ্টিয়ায় মারা গেছেন অন্তত 9 জন। এসব দুর্ঘটনায় আহত হয়েছেন আরও অর্ধ শতাধিক। ইন্ডিপেন্ডেন্ট নিউজ ডেস্ক। বিশ্ব করোনায় প্রাণহানি 31,78,000 ছাড়িয়েছে। আক্রান্তের সংখ্যা 15,10,00,000-এর বেশি। ভারতে একদিনে সর্বোচ্চ শনাক্ত ও মৃত্যুর রেকর্ড হয়েছে। 24 ঘন্টায় মারা গেছে 3,501 জন। নতুন শনাক্ত 3,86,000-এর বেশি। ব্রাজিলে করোনায় মৃত্যুর সংখ্যা 4 লাখ ছাড়িয়েছে। দেশটিতে এই পর্যন্ত আক্রান্ত হয়েছে প্রায় 1.5 কোটি। বৃহস্পতিবার রাশিয়া ও যুক্তরাজ্যের পাঠানো করোনা প্রতিরোধে দরকারি সরঞ্জাম এসেছে দেশটিতে। এছাড়া যুক্তরাষ্ট্রে 870, আর্জেন্টিনায় 561 এবং পোল্যান্ডে 541 জনের প্রাণহানি হয়েছে। সিরিয়ায় শুরু হতে যাচ্ছে ভ্যাকসিন পূর্ব প্রস্তুতি কার্যক্রম। ইসরায়েলে
ইহুদিদের ধর্মীয় উৎসবে পদদলিত হয়ে অন্তত ৩৮ জন তীর্থযাত্রী প্রাণ হারিয়েছেন, আহত হয়েছেন শতাধিক। বৃহস্পতিবার দেশটির উত্তরাঞ্চলীয় মেরন এলাকায় এই হতাহতের ঘটনা ঘটে। করোনা বিধিনিষেধ তুলে নেয়ার পর ইসরায়েলের সবচেয়ে বড় ধর্মীয় জমায়েত এটি। অন্তত ১ লাখ তীর্থযাত্রী রাতে মেরুন শহরে এই উৎসবে অংশ নেয়। মার্জেন্সি সার্ভিস এমডিএ হতাহতের খবর নিশ্চিত করেছে। আহতদের মধ্যে ৩৮ জনের অবস্থা গুরুতর বলে জানিয়েছে তারা। দুর্ঘটনাস্থলে এখনও চলছে উদ্ধার তৎপরতা। এদিকে হতাহতের ঘটনায় শোক জানিয়েছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। করোনা মহামারীর কারণে গত বছর বন্ধ ছিল এই উৎসব। বিশ্বের প্রথম দেশ হিসেবে করোনা টিকাদান সফলভাবে শেষ করার পর এবছর বিধিনিষেধ তুলে নেয় ইসরায়েল। ভারতের পশ্চিমবঙ্গের বিধানসভা নির্বাচনে বুথফেরত জরিপে এগিয়ে মমতা ব্যানার্জির তৃণমূল কংগ্রেস। নির্বাচনের শেষ দফা ভোট শেষে ফল প্রকাশ শুরু করেছে বিভিন্ন সংবাদ মাধ্যম এবং সংস্থা। আনন্দবাজারের বুথফেরত জরিপ বলছে ৪২% ভোট পেয়ে আবারও ক্ষমতায় থাকবে মমতা। তৃণমূলের আসন পাওয়ার সম্ভাবনা ১৫২ থেকে ১৬৪ আর বিজেপি পেতে পারে ১০৯ থেকে ১২১টি আসন। বাম কংগ্রেস জোটের ১৪ থেকে ২৫টি আসন পাওয়ার সম্ভাবনা রয়েছে। এছাড়াও এনডিটিভি ও টাইমস নাওয়ের বুথফেরত জরিপেও এগিয়ে রয়েছে তৃণমূল কংগ্রেস। তবে হাড্ডাহাড্ডি লড়াই দেখা গেছে রিপাবলিকের জরিপে। আগামী ২রা মে দেয়া হবে ৫ রাজ্যের চূড়ান্ত ফল। অনিশ্চয়তা কাটিয়ে আজ মাঠে গড়াচ্ছে ঘরোয়া ফুটবল। চ্যাম্পিয়ন্স বসুন্ধরা কিংস এবং উত্তর বারিধারার ম্যাচ দিয়ে শুরু প্রিমিয়ার লিগের দ্বিতীয় পর্ব। একই দিনে আবাহনী লড়বে পুলিশ এফসির বিপক্ষে। তবে পর্যাপ্ত অনুশীলনের অভাবে শেখ রাসেলের বিপক্ষে মাঠে নামতে আপত্তি ব্রাদার্সের। ম্যাচ পেছাতে বাফুফেকে চিঠি দিয়েছে ক্লাবটি। কথা রেখেছে বাফুফে। লকডাউনের মধ্যেই শুক্রবার মাঠে গড়াচ্ছে প্রিমিয়ার লিগের দ্বিতীয় পর্ব। তড়িঘড়ি করে মাঠ প্রস্তুতির কাজ চলছে বঙ্গবন্ধু স্টেডিয়ামে। প্রথম দিনে 3টি ম্যাচ, প্রথমটা বিকেল 4টা, শেষটা শুরু হবে রাত 9টায়। লিগ শুরুতে রাজি, তবে প্রথম দিনেই মাঠে নামতে আপত্তি ব্রাদার্সের। শেখ রাসেলের বিপক্ষে শুক্রবারের ম্যাচটি পেছাতে বাফুফেকে চিঠিও দিয়েছে তারা। পর্যাপ্ত অনুশীলনের অভাবকেই কারণ হিসেবে দেখানো হয়েছে। ম্যাচের আগের দিনও ক্লাবে ছিলেন মোটে 14 ফুটবলার। প্র্যাকটিস না করলে তো আর মাঠে সম্ভব না ওইভাবে। তো এটা তো বাংলাদেশ প্রিমিয়ার লিগ, এটা তো আর খ্যাপ না যে গেলাম আর খেললাম, এরকম তা না। তো আমরা 3-4 জন যে ছিলাম, 2টা ফরেন ছিল, আমরা মোটামুটি যতটুকু পারছি ইন্ডিভিজুয়ালি যার প্র্যাকটিসটা করছি। আর যদি একটা সপ্তাহ পাইতাম তো হয়তো বা সবার জন্য ভালো হইতো। ক্লাব ক্যাম্পে এখনও প্লেয়াররা যোগদান করতে পারেনি, তো সেসব চিন্তা করেই আমরা কিন্তু বলেছি যে আমরা আমাদের এই শুক্রবারের যে ম্যাচটাকে রাখা হয়েছে সেই ম্যাচে আমাদের পক্ষে খেলা সম্ভব না। যেহেতু আমরাই আয়োজন করব হোম ম্যাচের ব্যাপারটা, আমাদের আর শেখ রাসেলের ম্যাচটা শুক্রবারের পরিবর্তে আমরা যেন 6 তারিখে ম্যাচটা খেলতে পারি। শিরোপা লড়াই টিকে থাকতে দ্বিতীয় পর্বে ভুলের সুযোগ নেই আবাহনীর। প্রথম দিনে আকাশী নীলদের সামনে পুলিশ এফসি। লিগের পাশে লেমসকে ভাবতে হচ্ছে এফসি কাপের প্লে অফ নিয়ে, যেটার ভাগ্য এখনও ঝুলে আছে। আমরা বেশ কিছুদিন ধরে অনুশীলন করছি। সানডে যোগ দেয় আশা করি আক্রমণ ভাগ আরও শক্তিশালী হবে। লিগের মধ্যেই এফসি কাপের প্লে অফ রয়েছে, সেখানেও আমরা জয় পেয়ে মূল টুর্নামেন্টে খেলতে চাই। দিনের শুরুর ম্যাচে চ্যাম্পিয়ন বসুন্ধরার সামনে উত্তর বারিধারা। প্রথম পর্বের 12 ম্যাচে একটিও হারেনি কিংস। 2-এ থাকা শেখ জামালের চেয়ে এগিয়ে 8 পয়েন্টে। এফসি কাপের মিশনের আগে লিগে ধারাবাহিকতা ধরে রাখতে চায় অস্কার ব্রুজনের দল। আবিদুর রহমান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। লা লিগার ইতিহাসে প্রথমবার নো ক্যাম্পে বার্সেলোনাকে হারালো গ্রানাডা। 2-1 গোলের হারে শিরোপার স্বপ্ন ফিকে হয়ে গেল বার্সার। জিতলেই শীর্ষে উঠে যেত মেসিরা। অ্যাটলেটিকো রিয়ালকে টপকে শিরোপা দৌড়ে এগিয়ে যাওয়ার সুযোগ নষ্ট করল ব্লুগ্রানা। মেসির গোলে ঘরের মাঠে শুরুতে বার্সায় এগিয়ে যায়। পুরো ম্যাচে 80%-এরও বেশি সময় বল দখলে রাখে কাতালান জায়ান্টরা, কিন্তু আক্রমণে ধার ছিল না। গোলের উদ্দেশ্যে 16টি শট নিয়েও জয় পায়নি। অন্যদিকে গ্রানাডার 6 শটের মাত্র 2টি লক্ষ্যে এবং 2টি খুঁজে পায় ঠিকানা। গোল হজম করে ডাগআউটে মেজাজ হারান বার্সা কোচ রোনাল্ড কোম্যান, আর এতে লাল কার্ড দেখেন তিনি। ক্যান্ডিতে দ্বিতীয় টেস্টের প্রথম দিনে শ্রীলঙ্কার দাপট, করুণারত্নে ও থিরিমান্নের সেঞ্চুরিতে রান পাহাড়ে চাপা পড়ছে বাংলাদেশ।
দিন শেষে লঙ্কানদের সংগ্রহ 1 উইকেটে 291 রান, একমাত্র সাফল্য অভিষিক্ত শরীফুলের। ক্যাচ মিসের আক্ষেপ আছে, 28 রানে জীবন পেয়ে সেঞ্চুরি তুলে নেন করুণারত্নে। আরেক ওপেনার থিরিমান্নেও পৌঁছান 3 অঙ্কে। টস ভাগ্যে শুরুতেই পিছিয়ে পড়ে বাংলাদেশ। ট্রু উইকেটে ব্যাট করার সুযোগ লুফে নেন লঙ্কান অধিনায়ক। একই ইচ্ছা গোপন করেননি মমিনুলও। প্রথম ঘন্টায় লঙ্কান 2 ওপেনারের উপর চাপ বাড়িয়েছেন তাসকিন রাহি। 20তম ওভারে তাসকিনের বলে সুযোগ এসেছিল 2 বার, কিন্তু মমিনুল শান্ত করুণারত্নের ক্যাচ নিতে পারেননি। সময় বাড়ার সাথে সাথে উইকেট ড্রাই হয়েছে। রান উৎসব করেছেন লঙ্কান 2 ওপেনার। ক্যারিয়ারের 12তম সেঞ্চুরি তুলে নেন করুণারত্নে। 2 সেশনে উইকেট তুলতে পারেনি বাংলাদেশের বোলাররা। ওপেনিং জুটিতে করুণারত্নে থিরিমান্নে যোগ করেন রেকর্ড 209 রান, যেটা লঙ্কানদের পক্ষে তৃতীয় সর্বোচ্চ। চা বিরতির পর উইকেটে দেখা মিলেছে। ওপেনিং জুটি ভাঙেন অভিষিক্ত শরীফুল, 118 রানে থামেন করুণারত্নে। এরপর থিরিমান্নে ফার্নান্দো বোলারদের শাসন করেছেন। ইনফর্ম থিরিমান্নে তুলেছেন তৃতীয় টেস্ট 100, দুটাই এসেছে এ বছর। সারাদিনের আক্ষেপ শেষ ওভারে এসে কিছুটা কমতে পারত। থিরিমান্নেকে এলবিডব্লিউ ফাঁদে ফেলেন শরীফুল, কিন্তু রিভিউ নিয়ে বেঁচে যান লঙ্কান ওপেনার। হতাশার একটা দিনের পর দ্বিতীয় দিন বোলারদের জন্য অপেক্ষা করছে আরও কঠিন পরীক্ষা। সাইফুল মজুমদার, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। বৈশাখের খরতাপে পড়ছে প্রকৃতি। এর মধ্যে নগরে হলুদের পসরা সাজিয়ে বসেছে সোনালু। তাতে রঙের বৈচিত্র্য এনেছে জারুল, কুরচি সহ গ্রীষ্মের বাহারি ফুল। গবেষকরা বলছেন, এ সময় বিদেশি ফুলের তেমন ফলন হয় না, মন্দা চলে ফুল ব্যবসায়। দেশি ফুলের ব্র্যান্ডিং করা গেলে ব্যবসায়িক সাফল্য পাওয়া সম্ভব। সোনালী রঙের বাহার থেকেই নাম হয়েছে সোনালু। স্বর্ণালী আভা ছড়ায় চারদিকে। কিশোরীর কানের দুলের মতো গাছে গাছে দুলছে হলুদ থোকা থোকা ফুল। রুক্ষ গ্রীষ্মে প্রাণে স্পন্দন এই সোনালু। যেমন আকর্ষণীয় তেমনি নামেরও বাহার, সোনালু, সোনাইল, সোদাল। গ্রামে এ ফুল বান্দর লাঠি নামে বেশি পরিচিত। শাল ফরেস্টের সহযোগী উদ্ভিদ হিসাবে সেটা খ্যাত। সহজে বাতাসে এটা ভেঙে পড়ে না। আর তাছাড়া পত্রজরা অবস্থায় এটা পুরো গাছে এটা প্রস্ফুটিত হয়। তাহলে তার যে সৌন্দর্যটা আমরা কিন্তু অনেকটা চেরি ফুলের সাথে আমরা তুলনা করতে পারি। হলুদ সোনালুর পাশাপাশি নগরে ফুটেছে গোলাপি সোনাইল। সকালের মিষ্টি রোদে ঠিকরে পড়ে রূপ। এই মৌসুমে ফোটে বেগুনি জারুল, যার গাঢ় রং ভুলিয়ে দেয় গরমের অস্বস্তি। শুভ্র রঙের কুরচি মিষ্টি সুবাস বিলায় এই খরা মৌসুমে। প্রকৃতি থেকে প্রায় হারিয়ে যেতে চলেছে এই ফুল। উদ্ভিদ গবেষকেরা বলছেন, দেশে বাণিজ্যিকভাবে বিদেশি ফুল চাষ হচ্ছে, যা সাধারণত শীতে বেশি ফোটে। গ্রীষ্মে গরম বেশি থাকায় সেসব ফুলের চাষ বন্ধ থাকে। অথচ এই সময় সবচেয়ে বর্ণিল দেশি ফুলের দেখা মেলে প্রকৃতিতে। আমরা যদি কমার্শিয়ালি চিন্তা করি, মার্কেটে নিয়ে আসতে পারি, তাহলে একদিক থেকে আমাদের মার্কেটের যেই ডিমান্ড, যেটা আমাদের কাল্টিভেটেড ফুলের অভাব, সেক্ষেত্রে আমাদের ন্যাচারাল ফুল দিয়ে আমাদের মার্কেটের ডিমান্ডটা মিট করতে পারি। তাহলে এগুলো চাষ করতে আমাদের তেমন কোনো ইনভেস্টমেন্টের দরকার হয় না। এসব ফুল দেখতে হলে রাজধানীবাসীকে যেতে হবে ঢাকা বিশ্ববিদ্যালয়, হাতিরঝিল, রমনা পার্ক, চন্দ্রিমা উদ্যান ও হাইকোর্ট এলাকায়। শাহরিয়ার অনির্বাণ, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। সংবাদ শেষ করার আগে শিরোনামগুলো জানিয়ে দিচ্ছি আরেকবার। এক সপ্তাহে দেশে করোনা শনাক্তের হার কমলেও কমছে না মৃত্যু। এখনও গড়ে প্রতিদিন মারা যাচ্ছেন 87 জন। ভারতে করোনায় একদিনে 3,500 জনের মৃত্যু, নতুন রোগী 3,86,000-এর বেশি। ব্রাজিলে মৃতের সংখ্যা 4 লাখ ছাড়ানো। রাজধানীতে দিনে 5 শতাধিক দরিদ্র মানুষকে খাবার দিচ্ছে একটি স্বেচ্ছাসেবী সংগঠন। ভালো কাজের বিনিময়ে দেয়া হচ্ছে এই খাবার।
ইসরায়েলের ধর্মীয় উৎসবে পদদলিত হয়ে মারা গেছে ৩৮ জন। করোনা বিধিনিষেধ তুলে নেওয়ার পর জড়ো হয় ১ লাখ তীর্থযাত্রী। স্টিকি থিনার, কাঠকারি অথবা বাড়ি, সব রঙে কার্যকরী। আর এই ছিল এখনকার ইন্ডিপেন্ডেন্ট সংবাদে। ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের সব খবর আরও বিস্তারিত জানতে চোখ রাখুন ফেসবুক, ইউটিউব এবং টুইটারে। ধন্যবাদ সবাইকে।